নমস্কার। আজ আমি কোনো ইউটিউবার নই, আমি আপনাদের ঘরের ছেলে। আজ আমি আপনাদের একদিনের মুখ্যমন্ত্রী। আপনারা প্রশ্ন করতেই পারেন, এ আবার কেমন ইচ্ছা? একদিনের মুখ্যমন্ত্রী হওয়া যায়, কিংবা হলেও একদিনে কি বা করা যায়? একদিনেই ইতিহাস বদলানো যায়। একদিনে যেমন একটা পেনের খোঁচায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায়, একদিনের একটা ডিসিশনে যখন আমার রাজ্যে ছেলেটা পরিযায়ী হয়, একদিনে একটা কৃষক আত্মহত্যা করে, একদিনেই আরজি করের প্রমাণ লোপাট হয়ে যায়, তেমনি একদিনে এটাও সম্ভব হয়। একদিনে হয়তো সবটা বদল হয় না, কিন্তু শুরুটা একদিনেই হয়। বছরের পর বছর যারা উন্নয়নের নামে, মা মাটি মানুষের নামে আমাদের মতো সাধারণ মানুষকে বঞ্চনা করেছে, তাদের মুখোশ খুলতে এই 24 ঘন্টাটাই যথেষ্ট। তাই আজ আমি আপনাদের একদিনের মুখ্যমন্ত্রী। আজ আমি সেই ছেলের কণ্ঠস্বর যে বছরের পর বছর চাকরি দিয়েও চাকরিটা পায়নি, কারণ তার কাছে ঘুষের টাকাটা ছিল না। আজ আমি সেই মায়ের কণ্ঠস্বর যার ছেলেটা, যার মেয়েটা কাজের জন্য পরিযায়ী হয়ে যায়। আজ আমি সেই হতভাগা মা বাবার চোখের জল যাদের মেয়েটার বিচার এখনো হয়নি। আজ আমি বলবো, ক্ষমতা যদি মানুষের হাতে থাকে, একদিনে বদলাও হয়, বদলও সম্ভব। নমস্কার, আমি অনুভব মাইতি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আমার প্রথম যে গন্তব্য হবে তা কোনো নবান্নের 14 তলা নয়। গন্তব্য হবে সেই সব গোপন লকারগুলোর কাছে, যেখানে দীর্ঘ কয়েক বছর ধরে হাজার হাজার ছেলে মেয়েদের স্বপ্নগুলোকে বন্দি করে রাখা আছে। অপারেশন ক্লিন বেঙ্গল আমার প্রথম নির্দেশ থাকবে। এসএসসি নিয়োগে যে ডুপ্লিকেট মিরর ইমেজ ওএমআর শিটগুলোর কোনো এক লকারে লুকিয়ে রাখা আছে, তা জনসমক্ষে আনার, তা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়ার। যে সমস্যার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেন, যার ফলে হাজার হাজার ছেলে মেয়েদের ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে রাস্তায় বসতে হতো না, যে কাজটা করতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সিবিআই অনিচ্ছুক ছিল, সেই কাজটা করার নির্দেশ আমি দেব। জনসমক্ষে আসবে সবটা। জনগণ জানতে পারবে 26,000 শিক্ষকদের মধ্যে কতটা চাল ছিল আর কতটা কাঁকড়। সমস্ত পুরনো ফাইল খোলা হবে। শিক্ষা নিয়োগ কেলেঙ্কারি, পঞ্চায়েত টেন্ডার, সরকারি আবাসন প্রকল্পে কাটমানি, রেশন দুর্নীতি, মিড ডে মিল ফাইল, সবকিছু। সমস্ত ফাইলকে স্ক্যান করে পাবলিক পোর্টালে আপলোড করা হবে। ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ এরা তদন্ত করার আগে এদের বিচার জনগণ করবে। যে 8,000-এর উপর স্কুল পড়ুয়ার অভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলোয় তালা মেরেছিল, সেই সব স্কুলের প্রত্যেকটা তালাকে ভাঙা হবে। সেই 8,000 স্কুলের গেট খুলবে। জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে, কোন স্কুলে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে, কত সংখ্যক ছাত্রছাত্রীর ঘাটতি রয়েছে। আমি প্রথম নিয়ম করব, শিক্ষক শিক্ষিকা ভবিষ্যতে তাদের নিয়োগ হবে 100% ডিজিটাল মাধ্যমে। কোনো চাকরি বিক্রি করে নয়, চাকরি হবে মেধার ভিত্তিতে। যেসব স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা 20 থেকে 30 জনের মধ্যে, তাদেরকে ক্লাস্টার মডেলের মধ্যে আনা হবে। প্রয়োজনে পুরনো শিক্ষকদের আবার রিডিপ্লয়মেন্ট করা হবে। যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, তাদেরকে ফিরিয়ে আনা হবে যতদিন নতুন নিয়োগ না হচ্ছে। কোনো স্কুল একদিনের জন্য বন্ধ থাকবে না, কোনো ক্লাসরুম একদিনের জন্য ফাঁকা থাকবে না। ছাত্রছাত্রীদের শুধু পাশ করিয়ে দেওয়াটাই আমার সরকারের প্রধান মোটিভ থাকবে না। কোভিডের পরে যেসব ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়েছে, মেধার ভিত্তিতে তাদের জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা হবে। শুধু পাশ নয়, এ রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষিত হতে হবে। প্রথম দিনেই আমার টেবিলে স্ট্যাটাস রিপোর্ট আসবে, কোন স্কুলে কতটা জল যায়, কটা টয়লেট আছে, কতটা বিদ্যুৎ খরচ হয় এবং কতটা মিড ডে মিলের পিছনে খরচ হয়। নিয়ম করা হবে, 30 দিনের মধ্যে সবকিছু শুধরে না দিলে সরকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। আমি প্রথম দিনে নির্দেশ দিব, স্কুলের লাইব্রেরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 19টা বই সরিয়ে ফেলতে। তার জায়গায় সুকান্ত ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, সুকুমার রায়ের মতো লেখকদের কবিতা, গল্প এইগুলো পড়ে শিক্ষিত হবে ছেলেমেয়েরা। আমি নির্দেশ দেব, হরে কর কম্বা, গরুডাকে হাম্বার মতো বইগুলোকে মিউজিয়ামে জায়গা দিতে, শিক্ষা প্রতিষ্ঠানে নয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলায় আধুনিক ট্রমা কেয়ার তৈরি হবে। বাংলার স্বাস্থ্যসাথী কার্ডের কথা মনে আছে, ঢালাও প্রচার, দাঁত কেলিয়ে ছবি, ফ্লেক্স, বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি। আর তারপরে যখন একজন অসুস্থ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হসপিটালে যায়, হসপিটাল থেকে
ওই কার্ড নিতে রিজেক্ট করে দেওয়া হয়। দিনের পর দিন পেশেন্টকে হয়রানি হতে হয় হসপিটাল টু হসপিটাল, আর এর ফলে অনেক রোগীকে মারাও যেতে হচ্ছে। যেসব হাসপাতালের বিরুদ্ধে এর আগে এই নিয়ে বারবার অভিযোগ এসেছে, তাদেরকে সাময়িকভাবে সাসপেন্ড করব। ভবিষ্যতে সেম জিনিস আবার রিপিট হলে তাদেরকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। ট্রেনের টিকিট যেমন অনলাইনে কয়েক সেকেন্ডের মধ্যে কেটে ফেলা যায়, তেমনি প্রত্যেকটা সরকারি হসপিটালের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করা হবে। হসপিটালের বেডটাকে বুক করতে পারে। এর ফলে এমার্জেন্সিতে কোনো নেতার পা ধরতে হবে না, কোনো দালালি চক্রের ফাঁদে সাধারণ মানুষকে পড়তে হবে না। উডবান আজ থেকে সাধারণ মানুষের, কোনো মদন কেষ্ট পার্থ কিংবা কোনো ব্যানার্জি পরিবারের বাবার সম্পত্তি নয়। সরকারি ডাক্তারকে হসপিটালে ঢোকার আগে কিংবা বেরানোর আগে বায়োমেট্রিক ইমপ্রেশন দিয়ে ঢুকতে হবে। যেসব ডাক্তাররা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন পায়, তারা পুরো দিন প্রাইভেটে ব্যবসা করবে, আর আমার রাজ্যের মানুষরা তারা বিনা চিকিৎসায় মারা যাবে, তা আমি হতে দেব না। সরকারি প্রকল্প যেভাবে চলছে সেভাবে চলবে। একটা প্রকল্প আমি বন্ধ হওয়ার নির্দেশ দেব না। লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাচ্চারা স্কুলে সাইকেল, সবাই সব কিছু পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে প্রচার করে এসেছিলেন যে অন্য সরকার এলে এই প্রকল্প বন্ধ করে দেবে, তা আমি ভুল প্রমাণ করে দেখাবো। প্রত্যেকটা প্রকল্প সমানভাবে চলবে। মাঝখানে যেটা চলবে না তা হলো প্রত্যেকটা প্রকল্প নেওয়ার জন্য সাধারণ মানুষকে, পাড়ার নেতাদেরকে যে ঘুষটা দিতে হয়, সেই ঘুষ, সেই কাটমানি আর আপনাদের দিতে হবে না। কোনো নেতা ঘুষ চেয়ে ধরা পড়লে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিষ্টি করে বলবো না, যারা যারা টাকা নিয়েছো তারা ফেরত দিয়ে দাও। সরাসরি ওদের ঘাড় ধরে জেলে ঢোকাবো। ভাতার সাথে সাথে মানুষকে স্বাবলম্বী করার প্রক্রিয়াও চালাবো, যাতে ভবিষ্যতে আমার রাজ্য ভাতা নির্ভর একটা রাজ্য না হয়ে ওঠে। ধরুন একটা মানুষের খিদে পেল, ও আপনার কাছে খাবার চাইতে এলো। আপনার কাছে দুটো অপশন। আপনি তাকে রোজ একটা করে মাছ দিয়ে তার পেট ভরাতে পারেন, কিংবা একদিন একটা ছিপ কিনে দিয়ে তাকে মাছ ধরা শিখিয়ে দিতে পারেন, যাতে ভবিষ্যতে সে নিজের খাবারটা নিজে জোগাড় করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে প্রথম অপশনটা বেছে নিয়েছিলেন। উনি রোজ একটা করে মাছ দিয়ে যেতেন, যাতে ওই মানুষগুলো সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল থাকে। আমার সরকার সেই কাজ করবে না। আমি মুখ্যমন্ত্রী হলে ভাতার সাথে সাথে ছেলে মেয়েদের স্বাবলম্বী করার চেষ্টা করব। একটা সরকারকে বার্ধক্য ভাতা দিতেই হবে, কারণ কারোর বয়স বেড়ে যাওয়াটা সরকারের হাতে নেই। একটা সরকারকে বিধবা ভাতা দিতেই হবে, কারণ কারোর স্বামী মারা যাওয়া তা সরকারের হাতে নেই। কিন্তু একটা সরকারের হাতে আছে এ রাজ্যের ছেলে মেয়েটা বেকার থাকবে কি থাকবে না। আমার নির্দেশ থাকবে প্রত্যেকটা ছেলে মেয়েকে স্বাবলম্বী করে তুলতে, যাতে প্রত্যেক বছর এই বেকার ভাতা নেওয়ার মানুষের সংখ্যাটা আস্তে আস্তে আমি কমাতে পারি। ছেলেমেয়েরা সরকারি চাকরি করবে। প্রথম দিনে এসেই আমি একটা বার্ষিক ক্যালেন্ডার তৈরি করব, যে আগামী দিনে কি কি পরীক্ষা হতে চলেছে। পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ দেওয়ার পরের দিন থেকে 3 মাসের মধ্যে ওর নিয়োগ করতে হবে। প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, গ্রুপ সি, গ্রুপ ডি, কনস্টেবল, প্যারামেডিকেল, ক্লার্কশিপ, সমস্ত রকম পরীক্ষা সময় মতো নেবে আমার সরকার। আরও সমস্ত রকম পরীক্ষার শূন্যপদ বের করব প্রথম দিনেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ডবল ডবল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করে চা, চপ, ঘুগনি এইসব বেচার গল্প নয়। মেধা থাকলে ছেলেমেয়েরা যাতে আর বাড়িতে না বসে থাকে, তার দায়িত্ব থাকবে আমার উপর। এর সাথে সবচেয়ে বড় যে পদক্ষেপটা আমি নেব, সরকারি চাকরির ফর্ম ফিল আপ করার জন্য 100 টাকার বেশি যেন কোনো ছেলে মেয়েকে খরচা করতে না হয়, তার দায়িত্ব নেব আমি। যদি প্রশ্ন করেন পরীক্ষা কন্ডাক্ট করার জন্য যে কোটি কোটি টাকা প্রয়োজন হয়, সেই টাকা কোত্থেকে আসবে, আমার উত্তর হবে সমস্ত ভাতা প্রকল্প একসাথে চললেও একটা জিনিস আমি বন্ধ করব, তা হলো ক্লাবে পুজোর চাঁদা দেওয়া। প্রতি বছর ক্লাবের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রায় 500 কোটি টাকা খরচ করেন, সেই 500 কোটি টাকা, সেই টাকায় আমার বাড়ির ছেলেমেয়েরা প্রায় বিনামূল্যে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে আসবে এবং ফর্ম ফিল আপটাও করবে। বাংলার হাজার হাজার ছেলে মেয়েদের যে সমাধি মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছিলেন সিঙ্গুরে, তা ফিরিয়ে আনার চেষ্টা করব। একটা সময় যখন সিঙ্গুর থেকে হলদিয়ায় চিমনি থেকে ধোঁয়া বেরানোর কথা ছিল, সেখানে এখন শেয়ালের আওয়াজ শুনতে পাওয়া যায়। যে 15টা বছর মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছিলেন, হয়তো সেই সময়টা আমি আপনাদের ফেরত দিতে পারবো না, কিন্তু আগামী ভবিষ্যৎ যাতে ছেলে মেয়েদের সুরক্ষিত থাকে, তার জন্য প্রচেষ্টা করব শিল্প যেন এই বাংলায় ফিরে আসে।
মমতা ব্যানার্জি যে বিশ্ব বাংলার কথা বলতেন, সে বিশ্ব বাংলার মিথ্যে গল্প নয়। যে গল্পে বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিরা বাংলা শুনলেই আতঙ্কে ভুগতেন, সেই শিল্পপতিদের কাছে পৌঁছে যাবে আমার সরকার। আবার পরিযায়ীরা ঘরে ফিরবে, বাংলার ছেলেমেয়েরা বাংলার মাটিতে কাজ করবে। মা বাবাকে আর অপেক্ষা করতে হবে না বছরে একটা দিন তাদের সন্তানকে দেখার জন্য। পাড়া থেকে শহর ছেলেমেয়েরা নিজের মাটিতে বড় হবে এবং শেষ দিন অবধি নিজের মাটি ধরেই বেঁচে থাকবে। ধর্ম থেকে রাজনীতি হবে আলাদা। কেউ ধর্ম আর রাজনীতিকে একসাথে মেশাতে চাইলে, সমাজে হিংসা ছড়ালে, মেরে তাদের হাড়গোড় ভেঙে হসপিটালে অ্যাডমিট করে দেওয়ার। যে টাকা প্রতি বছর ক্লাবে ক্লাবে দুর্গাপুজো, ঈদ, মহরম, ক্রিসমাসের মতো ধর্মীয় উৎসবকে পালন করার জন্য সরকার খরচ করে, সেই টাকা আমি নির্দেশ দেব খরচ করতে আমার পাড়ায় দুর্গাদের স্বাবলম্বী করে তোলার জন্য। তারা ফ্রিতে আমার সরকারের তরফ থেকে ক্যারাটে ক্লাস, কুংফু ক্লাস শিখতে পারবে। তারা চাইলে স্বাবলম্বী হওয়ার জন্য হাতের কাজ শিখতে পারে, তারা টেলারিংয়ের কাজ শিখতে পারে, তারা ফ্রিতে মেকআপ আর্টিস্ট হওয়ার প্রশিক্ষণ নিতে পারে। পাড়ায় পাড়ায় পুরনো মাঠগুলো আবার সংস্করণ করা হবে, যাতে ছেলেমেয়েরা মোবাইল, সোশ্যাল মিডিয়া ভুলে আবার মাঠে নামতে পারে। আর কোনোদিন কোনো মহিলার মুখ থেকে শুনতে হবে না, আমার জন্য আমার স্বামী ভাবেন না, মমতা ব্যানার্জি ভাবেন। আমাদের স্বামীরা এরকম ভাবে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। আজ থেকে মহিলাদের কথা কোনো মুখ্যমন্ত্রী নয়, তাদের স্বামী নয়। আজ থেকে মহিলারা এতটাই নিজের পায়ে দাঁড়াবেন যে নিজেরটা নিজে বুঝে নেবেন। আমার 24 ঘন্টা প্রায় শেষ হতে চলেছে। আমি জানি আপনারা কি ভাবছেন, ওই চোরগুলোর কি হবে, ওই দুর্নীতির কি হবে, এতগুলো ছেলে মেয়ে যাদের জীবন নষ্ট করলো তাদের কি হবে, আরজি করের মেয়েটা যে বিচার পেল না তার কি হবে। ওই যে শুরুতে বলেছিলাম অপারেশন ক্লিন বেঙ্গল, আরজি কর দুর্নীতির সমস্ত ফাইল এখন আমার হাতে। সেদিনকার প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ এখন আমার হাতে। প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা সিসিটিভি আপনাদের সামনে, জনগণের সামনে তুলে ধরব। আপনারাও জানতে পারবেন সেদিন সঞ্জয় রায় ছাড়া ঠিক কারা কারা ওই কাজের সাথে যুক্ত ছিল। সেদিন রাত্রে ঠিক আরজি করে কারা কারা এসেছিল প্রমাণ লোপাট করতে। প্রত্যেকটা ফাইল আপনাদের সামনে প্রকাশিত করা হবে, যাতে জনগণ জানতে পারে ঠিক কোন দুর্নীতি নিয়ে কথা বলার জন্য তিলোত্তমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। ওই ফাইল থেকে আপনারা জানতে পারবেন ঠিক কাদের নির্দেশে পুলিশ তিলোত্তমার মা বাবাকে কিনতে চেয়েছিল। পাপের ঘোড়া আজ পূর্ণ হয়ে গেছে। এত দুর্নীতি, এত অনাচার, সবকিছুর মাথা বের করার দায়িত্ব এখন আমার হাতে। আর কোনো কোর্ট কোর্ট খেলা নয়, আর কোনো ইডি সিবিআই এর নাটক নয়। ডিসিশন হবে অন স্পট। সে কালীঘাটে থাকুক কিংবা কালিম্পংয়ে, দুর্নীতির মাথাকে আজই বের করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে আমি পুলিশকে নির্দেশ দেব আজ রাতেই ওদের দরজায় কড়া নাড়তে। এসএসসির দুর্নীতির ফাইল, গরু চুরির ফাইল, কয়লা চুরির ফাইল, রাজ্যের সমস্ত দুর্নীতির যোগসূত্রের ফাইল এখন আমার হাতে, আপনাদের সামনে। কালীঘাটের কাকু তার সাহেবের নাম এতক্ষণে বলে ফেলেছে। ওই 3rd ডিগ্রি খেলে যা হয়, আজ কোনো হুইল চেয়ার, কোনো উডবার্নের ওয়ার্ড মাথাদের বাঁচাতে পারবে না। যাদের চাকরি চুরি করেছেন, যাদের সর্বনাশ করেছেন, যাদের জীবনের এতগুলো বছর সোনালী দিনগুলোকে আপনারা কেড়ে নিয়েছেন, তাদের অভিশাপ আজ আপনাদের দরজায় কড়া নাড়ছে। তাই মুখ্যমন্ত্রী হিসেবে আমার সইটা অ্যারেস্ট ওয়ারেন্টে ওনার নামেই করে গেলাম। আপনারা চলে যাওয়ার আগে আমার আরেকটা ছোট্ট কাজ বাকি মুখ্যমন্ত্রী হিসেবে। আজ থেকে কোনো প্রশাসনিক কাজ এই নীল সাদা প্রাসাদ সম অট্টালিকায় হবে না। আমি নির্দেশ দিচ্ছি, আজ থেকে সমস্ত প্রশাসনিক কাজ হবে আমাদের ঐতিহ্য ওই লাল বাড়িটায়, মহাকরণে। এই প্রাসাদ সম স্বপ্নের নীল সাদা বাড়িটা, অট্টালিকাটা তৈরি করা হয়েছিল দুর্নীতি আড়াল করার জন্য। যে মহিলা 14 তলার অত উঁচুতে বসে নিচে মানুষের দুঃখগুলো দেখতে পেতেন না, যে হাজার হাজার মানুষের কান্না 14 তলার অট্টালিকার ওই কানে গিয়ে পৌঁছাতো না, সেরকম প্রাসাদ আমার জন্য নয়। আমি চাই সমস্ত সরকারি কর্মচারী আবার মহাকরণের সিঁড়ি দিয়ে ওঠানামা করুক, মানুষের মধ্যে থাকুক। সেই লাল বাড়ি যার দেওয়ালে মিশে আছে বিনয়, বাদল, দীনেশের রক্ত। সেই লাল বাড়ি, যে বাড়ি আমাদের মনে করিয়ে দেয় আমরা ইংরেজদের শাসনের বিরুদ্ধেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। ব্যাস, আমার 24 ঘন্টা শেষ। আশা করি সোনালী দিনগুলো আবার ফিরে আসবে। আমি জানি কাল
এই চেয়ারে, আমার চেয়ারে অন্য কেউ বসবে। আমি ভবিষ্যতের মুখ্যমন্ত্রীদের জন্য একটা বিশ্বাস রেখে গেলাম যে গদি নয়, চেয়ার নয়, মানুষ বড়। আমি আজ একটা বিশ্বাস রেখে গেলাম যে 24 ঘন্টা হলেও মানুষের জন্য বাঁচা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।